দেখো আর ক্যাজুয়ালিনা ট্রি একটা ইন্ডিয়ান পোয়েটের দ্বারা লেখা তরুদত্ত। এবার যেহেতু ইংলিশ মুভমেন্ট বিভিন্ন সময় হয়েছিল, তার সাথে ইন্ডিয়ান রাইটারদের ওপরও বিভিন্ন রকম প্রভাব পড়েছিল, ঠিক আছে। তো তরুদত্ত বেসিক্যালি ওনার যে টাইম পিরিয়ডটা বা ওনার জন্ম হচ্ছে 1856 আর মৃত্যু 1877, খুব কম সময় উনি বেঁচে ছিলেন এবং কম সময়ের মধ্যে বিভিন্নভাবে কম জিনিসই লিখেছেন, কিন্তু একটা ছাপ ফেলে গেছে। এইবার ওনার যে পোয়েমগুলো সেগুলো বেসিক্যালি ভিক্টোরিয়ান এজ বা রোম্যান্টিক এজের, ধরো আমরা যেগুলো জানি না, যেটা হয়তো প্রকৃতিকে নিয়ে লেখা বা প্রকৃতির ওপর নির্ভরশীল, প্রকৃতির ওপর প্রভাব পড়ে যে ধরো রাইটারগুলো ওয়ার্ডসওয়ার্থ বলো, কিটস বলো, যারা লিখেছে তাদের মতো ঘরানার লেখা এই তরুদত্তের, ঠিক আছে। আওয়ার ক্যাজুয়ালিনা ট্রিটা একদম প্রাইম এক্সাম্পল সেটা, কারণ একটা গাছকে নিয়ে লেখা। এবার উনি ওনার গাছটার সাথে তার শৈশবে যে স্মৃতি, সেই স্মৃতিটার ওপর বেশ করে উনি লিখছেন। প্রথমে গাছের সৌন্দর্যটা বর্ণনা করছেন, তারপরে ওনার যে স্মৃতিটা সেটার কথা উনি বলছেন, ঠিক আছে। এবার এই যে টেক্সটের যে সোর্সটা বা যে পোয়েম সংকলনের যে বইটা যেটা থেকে লেখা হয়েছে, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ড অফ হিন্দুস্তান। এই পোয়েম সংকলনটার মধ্যে ওটা সব পেয়ে যাবে তোমরা, অসুবিধা নেই। অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, এই পোয়েম সংকলনটার মধ্যে ওনার এই পোয়েমটা আছে, ঠিক আছে। আর কি কি আমাদের মনে রাখতে হবে, এই পোয়েমের যে ফর্মটা সেটাকে বলা হয় ওড, ODE, ওড। ওড মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে স্মৃতিচারণ করে সেটার উপর লেখা, ঠিক আছে। স্মৃতির ওপর ভিত্তি করে কোনো একটা পুরনো জিনিসকে নিয়ে স্মৃতিচারণ করা, সেটাকে বলা হয় ওড। আচ্ছা, এটার 5টা স্ট্যান্জা আছে, প্রত্যেকটা স্ট্যান্জায় 11টা করে লাইন আছে, এবং এর যে রাইম স্কিমটা সেটা হচ্ছে ABBA CDDC EE, ঠিক আছে। এটা হচ্ছে ফর্ম রাইটিং, এইটা হচ্ছে মেন কথা আমার আর ক্যাজুয়ালিনা সম্পর্কে। আর আলাদা করে কিছু জানার দরকার নেই, জাস্ট পোয়েমটা পড়লেই এবার আমরা বুঝতে পারবো। দেখো পোয়েমটা দেখো, ক্যাজুয়ালিনা গাছ হচ্ছে তোমার একটা কি বলবো, সেই বড় যে ঝাউ গাছ হয় না, সেই ধরনের ঝাউ গাছকে ক্যাজুয়ালিনা গাছ বলা হয়, ঠিক আছে। কি বলছে, লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক indented deep with scars up to its summit near the stars। কি বলছে, লাইক আ হিউজ পাইথন। এখানে পাইথন মানে কি, পাইথন মানে এক কথা একটা অজগর সাপের মতো যে সাপকে, সেটাকে পাইথন বলা হয়। এই পাইথন মানে এই একটা যে বড় গাছ, ঝাউ গাছ, তার চারদিক দিয়ে লতা এরকমভাবে আবদ্ধ করে আছে গাছটা। বলছে ওই পাইথনের মতো চারিদিক দিয়ে একটা মোটা লতা গাছ ওই গাছটাকে আবদ্ধ করে আছে। দ্য রাগেড টাং ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের যে মূল কাণ্ড, ঠিক আছে। সেই কাণ্ডটা বলছে রাগেড হয়ে গেছে, শুষ্ক, হ্যাঁ উস্কো খুস্কো হয়ে গেছে। সেই রাগেড ট্রাঙ্ক, সেই টাংটা মানে ওই যে কাণ্ডটা সেটা উস্কো খুস্কো হয়ে গেছে। কী জন্য, যেহেতু ওই লতাটা অনেক দিন ধরে হ্যাঁ গাছটাকে আবদ্ধ করে রয়েছে, সেই জন্য ওটার ওপর একটা স্কার্স পড়ে যাচ্ছে, ওটার ওপর দাগ পড়ে যাচ্ছে, এবং সেই দাগগুলো অনেক ডিপ। মানে ধরো একটা গাছ, পুরোনো গাছের মধ্যে দেখবে গাছটা তো খুব মসৃণ হয় না, গাছটা বিভিন্ন দাগ থাকে, সেই দাগটা ওই লতাটা যেহেতু চেপে ধরে আছে গাছটাকে, সেই জন্য ওটার ওপর দাগ সৃষ্টি হচ্ছে। ভেঙে গেলে যেমন হয় দুরকম শক্ত, হ্যাঁ। আপ টু ইটস সামিট, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। এবার কি বলছে, যে গাছটা যে উচ্চতাটা, সামিট মানে হচ্ছে সবচেয়ে উঁচু যে পজিশনটা, গাছের একদম উঁচু যে ডালটা বা উঁচু যে পাতাটা, সেই জায়গাটাকে সামিট বলা হয়। এক সেকেন্ড, সামিটটা বলছে প্রায় ওই তারাদের কাছে চলে গেছে। এখানে বলা হয়েছে যে একটা ক্যাজুয়ালিনা ট্রি, সেই ক্যাজুয়ালিনা ট্রি সম্পর্কে পোয়েট স্মৃতিচারণ করছে, ঠিক আছে। বলছে যে একটা পাইথনের মতো, অজগর সাপের মতো একটা লতা সেই গাছটাকে আবদ্ধ করে রেখেছে, এবং এতটাই চেপে রেখেছে যে তার যে কাণ্ডটা উস্কো খুস্কো হয়ে গেছে এবং তার মধ্যে অনেক দাগ পড়ে গেছে। তারপর বলছে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, বলছে তার উচ্চতাটা যেন মনে হচ্ছে একদম মানে এত উঁচু আমরা দেখতে পাচ্ছি না, গাছটার উঁচু স্থানটা মনে হচ্ছে যেন সেটা তারা অবধি চলে গেছে, তারাদের জায়গা অবধি যেন পৌঁছে গেছে গাছটা। তারপর কি বলছে, আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড
নো আদার ট্রি কুড লিভ। ক্রিপার মানে ওই লতাটার কথাই বলছে, বলছে যে লতাটার আবদ্ধীকরণে বা আলিঙ্গনে কোনো কিছুই বা কোনো গাছই বাঁচতে পারে না। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফ। জায়েন্ট মানে কোনটার কথা বলছে? ওই বড় গাছটার কথা বলছে। বলছে এই জায়েন্টটা, এই জায়েন্ট ট্রিটা উইয়ার্স দ্য স্কার্ফ, যেন মনে হচ্ছে একটা স্কার্ফের মতো করে যেন ওটাকে পড়ে আছে। মানে লতাটা যতই ওকে মোটাভাবে আবদ্ধ করুক না কেন, গাছটার কোনো ক্ষতি হয়নি, গাছটা অনেক বছর ধরে রয়ে গেছে এবং যেন মনে হচ্ছে ওই লতাটা তার গায়ে যেন একটা স্কার্ফের মতো করে জড়িয়ে আছে। তারপর কি বলছে? অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স all the boughs among the all the boughs among flowers are hung in crimson clusters। বলছে ফুলগুলো একদম গুচ্ছ হয়ে আছে, ওই গাছের যে ফুলগুলো এক জায়গায় গুচ্ছ হয়ে ঝুলে আছে। all the boughs among, প্রত্যেকটা ডালে ডালে। whereon all day are gathered bird and bee। বলছে সারা দিন ধরে পাখিরা এবং মাছিরা মানে বিরা বিভিন্ন যে প্রজাতি তারা সারা দিন ধরে ওই গাছটাকে ঘিরে রয়েছে। অ্যান্ড অফট, এই অফট মানে হচ্ছে অফেন, প্রায়। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ with one sweet song that seems to have no close। বলছে এবং প্রায় রাত্রিতে মানে রাত্রিবেলা যখন হয়, আমরা তো জানি যে যে কোনো বাগানে বা গাছের ওখানে একটা আওয়াজ হয়, একটা ধরো বিভিন্ন পাখি বা হয় না বিভিন্ন কিছু ডাক হয়, একটা চিঁচি আওয়াজ হয়, বিভিন্ন আওয়াজ হয়। বলছে অ্যান্ড অফ দ্য নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, ওই যে বাগানটা যেখানে ওই গাছটা আছে সেটা ওভারফ্লোজ হয়ে যাচ্ছে, মানে প্লাবিত হয়ে যাচ্ছে। কিসে? উইথ ওয়ান সুইট সং, একটা সুন্দর মধুর গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, বলছে যেটার যেন কোনো শেষ নেই, এটা চলেই যাচ্ছে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, যেন সেই অন্ধকারময় বাগান থেকে বা অন্ধকারময় গাছ থেকে ওই গানটা ভেসে আসছে। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষজন, যখন মানুষ তার মানে নিদ্রাতে রয়েছে, যখন মানুষ রেস্ট নিচ্ছে, রিপোজ মানে রেস্ট, টেকিং রেস্ট, যখন মানুষ রেস্ট নিচ্ছে বা ঘুমিয়ে আছে তখন ওই অন্ধকার গাছের মধ্যে কন্টিনিউয়াস গান বেজে চলেছে। আচ্ছা, তারপর কি বলছে? হোয়েন মাই casement is wide open thrown at dawn। এবার রাত্রি শেষ হলো, এবার ভোর উঠেছে। বলছে যখন ভোরে, যখন আমার কেসমেন্টগুলো, যখন আমার জানলাগুলো খুলে রাখা হলো, মানে খোলা হলো আর কি, জানলাগুলো ভোরবেলা তো খোলা হয়, ওইটার জানলাটা যখন খোলা হলো, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট। বলছে আমার চোখটা যেন জুড়িয়ে গেল, আনন্দে যেন জুড়িয়ে গেল এই গাছটিকে দেখে, একটা জায়গায় রেস্টে অবস্থায় দেখে। সামটাইমস and most in winter on its crest a grey baboon sits statue-like alone। বলছে কখনো কখনো and most in winter, এবং বেশিরভাগটা ওই উইন্টারেই হয়। উইন্টার মানে কখন? সেই শীতকালে। বলছে শীতকালে আমরা দেখতে পাই on it crest, ক্রেস্ট মানেও হচ্ছে ওই সামিটের সিনোনিম। সামিট কি বলেছিলাম? সবচেয়ে উচ্চ স্থান, সেইটা সিনোনিম হচ্ছে চূড়াকে বলা হয়। সেই গাছের সবচেয়ে চূড়ায় বসে আছে একটা ব্যাবুন। ব্যাবুন মানে কি? বানর বা হনুমান প্রজাতির একটা প্রাণী বসে আছে। কি বলছে? স্ট্যাচু লাইক অ্যালোন, মানে একভাবে এক জায়গায় পুরো স্ট্যাচুর মতো করে বসে আছে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকম কি বলে ফিগার্স অফ স্পিচ ইউজ হচ্ছে, যেমন যেগুলো তোমাদের বলেছিলাম সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন, এগুলো কিন্তু ইউজ হচ্ছে। এবার এইগুলো আমি শেষে বলে দেবো, আগে আমি পড়িয়ে দিই, ঠিক আছে? কি বলছে? ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বাউস হিজ পানি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। বলছে সে কী করছে? সে উচ্চতম শীর্ষস্থানে বসে সানরাইজ দেখছে, মানে সূর্যের উদয় দেখছে, এবং
নিচের যে ডালগুলোতে সেখানে কারা খেলছে, তার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে ছোট ছোট বাচ্চারা। তারপর কি বলছে, and far and near coquillas hail the day, and to their pastures wend our sleepy cows. এবার কি বলছে, বলছে দূরে এবং কাছে মানে প্রত্যেকটা জায়গায়, সমস্ত স্থানে, দূরে কাছে মানে সমস্ত স্থানে, কোকিলাস হেল দ্য ডে, অর্থাৎ কোকিলের গানে যেন কোকিল যেন দিনটাকে, নতুন দিনটাকে যেন অভ্যর্থনা জানাচ্ছে। হেল মানে অভ্যর্থনা জানানো। অ্যান্ড টু দেয়ার প্যাস্টার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, এবং সেই প্যাস্টার্সে অর্থাৎ তৃণক্ষেত্রে, তাদের যে তৃণক্ষেত্র অর্থাৎ গরুদের যে চড়ার জায়গা, সেই চড়ার জায়গায় কি চড়ে বেড়াচ্ছে, স্লিপি কাউসগুলো অর্থাৎ ঘুম থেকে ওঠা সেই গরুগুলো চড়ে বেড়াচ্ছে। তারপর and in the shadow on the broad tank cast by that hoar tree, so beautiful and vast, the water lilies spring like snow enmassed. And in the shadow মানে কোনটার কথা বলছে, গাছের যে বড় মানে গাছটা তো বিশাল আয়তন, সেটার একটা শ্যাডো পড়েছে, সেটার একটা ছায়া পড়েছে। ওই শ্যাডোটা অন দ্য ব্রড ট্যাঙ্ক, মানে ব্রড ট্যাঙ্ক মানে বড় একটা পুকুর আছে পাশে, সেই পুকুরে বা জলাশয়ে কাস্ট বাই দ্য হোর ট্রি, ওই গাছের পাশে ওই ছায়াটা ওই পুকুরের ওপর পড়েছে। হোর মানে হচ্ছে প্রাচীন বা বৃদ্ধ, মানে ওই গাছটা অনেক পুরনো, সেই পুরনো গাছের ছায়াটা পড়েছে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত বৃহৎ, মানে অনেক দূর অবধি সেই ছায়াটা পড়েছে। দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক স্নো এনম্যাসড, মানে ওয়াটার লিলিস মানে তোমরা তো জানো যে অনেক সময় পুকুরে, হ্যাঁ, সেই ছোটো ছোটো সাদা সাদা ফুল পড়ে না, সেই ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো ফুটে সেগুলোর উপর পড়েছে। লাইক স্নো এনম্যাসড, যেন ওটার মধ্যে, ওই পুকুরটার মধ্যে যেন একটা বরফ পড়েছে, বা ওর তৃণক্ষেত্রের মধ্যে যেন একটা বরফের মতো করে ওই সাদা সাদা ফুলগুলো ছড়িয়ে আছে। দেখো এত অবধি কোনো প্রবলেম? দেখো এই অবধি আমাদের প্রকৃতির বর্ণনা দিল, আমাদের গাছটা এবং গাছের চারিপাশে সেই যে পোয়েটের যে প্রকৃতি, সেই প্রকৃতিটার বর্ণনা উনি দিলেন। এইবার উনি তার শৈশবের কথায় আসছেন। কি বলছে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিনা টু মাই সোল। বলছে এই যে ম্যাগনিফিসেন্স অর্থাৎ বিশালতার কারণে, এই বিশাল গাছ এবং বিশাল যে সৌন্দর্যের কারণেই যে আমার কাছে শুধু এই গাছটা প্রিয় তা কিন্তু নয়। নট ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিনা টু মাই সোল, মানে শুধু এই কারণেই আমার কাছে ডিয়ার নয় বা প্রিয় নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, বলছে বছরের পর বছর আমরা এইখানে খেলাধুলা করেছি, অর্থাৎ তার শৈশবের যে মধুর স্মৃতিগুলো সেটা চারণ এবার তিনি করছেন। এবারে এখানে একটা দেখো উই বলা আছে, উই মানে দ্য পোয়েট এবং কারা, পোয়েট এবং এটা বলতে হবে এর পরেও আসবে তার মৃত ভাই বোনেরা। মৃত ভাই বোন মানে হচ্ছে তাদের নাম হচ্ছে আবজু অ্যান্ড অরু। আবজু হচ্ছে তার ভাইয়ের নাম এবং অরু হচ্ছে তার বোনের নাম। এবার তার যে মৃত ভাই বোনের, পোয়েটের তরু দত্তের মৃত যে ভাই বোন যারা এখন মৃত, তারা মারা গেছেন, তাদের যে সাথে যে খেলাধুলা, শৈশবের যে স্মৃতি, তিনি সেটা চারণ করছেন। ফলে এই যে সুন্দর একটা, যেমন ওয়ার্ডসওয়ার্থের মতো একটা নেচারের খুব সুন্দর স্মৃতি, আনন্দকর স্মৃতি যেমন উঠে আসছে, সেরকমই তার জীবনের যে দুঃখদায়ক যে স্মৃতিটাও, যে তার ভাই বোন যে মারা গেছে, যাদের সাথে তার পুরো শৈশব কেটেছে এবং যাদের তিনি খুব ভালোবাসতেন, তাদের যে দুঃখদায়ক যে স্মৃতিটা, সেটাও এই গাছটার মাধ্যমে উঠে আসছে আমাদের কাছে। কি বলছে, ও সুইট কম্প্যানিয়নস লাভড উইথ লাভ ইন্টেন্স, বলছে সেই মধুর যে কম্প্যানিয়নটা, তোমরা যে সেই কম্প্যানিয়নরা, সেই সঙ্গী সাথীরা যারা খুবই সুইট, মানে যারা খুবই আমার কাছে, লাভড উইথ লাভ ইন্টেন্স, যতটা মানুষ ভালোবাসতে পারে তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে আমি তাদের ভালোবেসেছিলাম। সেই ভাই বোনদের কথা বলছে। ফর ইয়োর সেক্স
শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, বলছে তোমাদের কারণেই বা তোমাদের সাথে এই স্মৃতির কারণেই এই গাছটা আমার কাছে সারা জীবন প্রিয় থেকে যাবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন্ড আইজ। দেখো এবার বলছে যে তোমাদের এই ইমেজেসগুলোর সাথে, অর্থাৎ সেই শৈশবের সেই স্মৃতিগুলোর সাথে, ইট শ্যাল অ্যারাইজ মানে এই গাছটার কথা সবসময় আমার স্মৃতিতে উঠে আসবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন্ড আইজ, যতক্ষণ না আমার চোখটাকে অন্ধ করে দিচ্ছে সেই গরম অশ্রুগুলো, অর্থাৎ তার যে দুঃখদায়ক যে স্মৃতিগুলো যতক্ষণ না তার মধ্যে চলে আসছে ততক্ষণ তোমাদের সাথে এই সুন্দর স্মৃতির জন্য এই গাছটা ভেসে আসবে আমাদের কাছে। বোঝা গেল? হ্যাঁ বলো। না, নাম মেনশন করা নেই, কিন্তু ওনার ভাই বোনের কথা উনি বলেছেন, অবজু অ্যান্ড অরু। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। এরপর দেখো, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল বিচ, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরিস স্পিচ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। দেখো এখানে তার এই যে স্মৃতি, অর্থাৎ তাদের মৃত ভাই বোনের সাথে তিনি একটা অন্য জগতের একটা রেফারেন্স টানছেন। কীরকমভাবে? হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার। ডার্জ হচ্ছে ধরো যখন তাদের করা হয়, ফিউনারেল দেওয়া হয়, যখন তাদের অন্ত্যেষ্টিকরণ করা হয়, তখন এই কিছু গান, কিছু জিনিস বলা হয়, অর্থাৎ তাদের মারা যাওয়ার পরে যখন তাদের অন্ত্যেষ্টিকরণ করা হয়, বলছে সেই অন্ত্যেষ্টিকরণের মতো সেই সুরগুলো বা সেই কথাগুলো, লাইক মারমার দ্যাট আই হিয়ার, যেন আমি শুনতে পাচ্ছি। লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ। সিঙ্গেল মানে হচ্ছে সেই বিচগুলো, সেই সমুদ্রক্ষেত্রগুলো যেখানে সিঙ্গেল থাকে, অর্থাৎ নুড়ি পাথরে ভর্তি থাকে। সেই সিঙ্গেল বিচে যখন ধরো সেই নুড়ি পাথর ভরা যে বিচ, সেই বিচে যখন একটা সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ছে, একটা আওয়াজ হয়, একটা সাউন্ড সৃষ্টি হয়, সেই সাউন্ডের মতো যেন ওই ফিউনারেলের যে গান সেটা যেন আমি শুনতে পাচ্ছি। এখানে একটা মেটাফর এলো, তুলনা আনলো। সিঙ্গেল মানে নুড়ি পাথর। হ্যাঁ, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ, কিন্তু এটা হলো ওই গাছেদের যেন কান্না বা গাছেদের যেন শোককথা। অ্যান্ড ইরি স্পিচ, একটা সেই ইরি মানে হচ্ছে এই জগতের নয়, যেন অন্য জগতের একটা স্পিচ, মানে অন্য জগতের যেন ভাই বোনের সেই স্পিচ, মানে ভাই বোনের যেন কোনো কথা তিনি শুনতে পাচ্ছেন অন্য জগৎ থেকে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, সেটা হ্যাপলি মানে প্রায়শই, পারহ্যাপস মানে পারহ্যাপস বোঝাতে হ্যাপলি বা সম্ভবত। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এই কথাগুলো সেই আননোন ল্যান্ডে গিয়ে চলে যায় যেন, মানে এই যে জিনিসগুলো শুনতে পাচ্ছি সেই গাছেদের শোককথা, সেটা যেন সেই আননোন ল্যান্ড মানে কি, যেটা আমাদের জগতের নয়, ভৌতিক কোনো জগতের বা অন্য জগতের এতে যেন চলে যাচ্ছে। আচ্ছা, এই অবধি কোনো প্রবলেম? তারপর দেখো, unknown yet well known to the eye of faith, কিন্তু বিশ্বাসের চোখে যদি সেটা আননোন ল্যান্ড হয়, কিন্তু বিশ্বাসের চোখে সেই ধরনের কোনো একটা জগৎ আমাদের বিশ্বাসের চোখে যেন এখনও ফুটে ওঠে বা এখনও যেন এক্সিস্ট করে। অর্থাৎ আমরা সাধারণভাবে পৃথিবীর জগতের কথা নিশ্চয়ই জানি, কিন্তু তার সাথে তো আমরা বিশ্বাস করি যে ভগবানেরও কোনো একটা জগৎ আছে বা ভৌতিকও কোনো একটা জগৎ আছে, এগুলো তো মানুষ বিশ্বাস করে। সেই জন্য বলছে যে বিশ্বাসের চোখে সেটা অনেকটাই যেন পরিচিত। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, বলছে আমি যখন অনেক দূরে ছিলাম, অর্থাৎ তিনি ভারতে যখন ছিলেন না, অন্য দেশে যখন ছিলেন, তখনও তিনি এই স্পিচগুলো বা এই কথাগুলো তিনি শুনতে পেতেন।
ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, অর্থাৎ দূরে থেকে। যখন তিনি দূরে আছেন, ভারতে নেই, ভারতের থেকে অনেক দূরে আছেন, সেই ডিস্ট্যান্ট ল্যান্ডে থেকেও, অর্থাৎ তার গাছটা ছিল তার বাড়িতে ভারতে, কিন্তু ডিস্ট্যান্ট ল্যান্ডে যখন তিনি ভারতের বাইরে ছিলেন তখনও তিনি এই স্পিচগুলো, এই কথাগুলো সেই অন্য জগতের বা যে ট্রির যেটা ল্যামেন্ট করছে তার শৈশবের শোক কথাগুলো, সেগুলো তিনি সেইখানে থেকেও শুনতে পেতেন। By many a sheltered bay, when slumbered in his cave, the water wraith. দেখো এখানে এক কথায় অন্য কিছু কথা আমাদের সামনে তুলে ধরলেন যে বাই মেনি আ শেল্টার্ড বে। শেল্টার্ড বে মানে হচ্ছে, বে মানে হচ্ছে, দেখবে অনেক সময় অনেক দেশে তুমি এই অনেক ছবিতে তোমরা দেখেছো যে সমুদ্র একটা জায়গায় এসে, ধরো তার জলটা এসে পুঞ্জীভূত হয়, মানে একটা জায়গায় যদি সেই ল্যান্ডটা যদি একটা এরকম উঁচু থেকে একটু নিচের দিকে নিয়ে যায়, সমুদ্রের জলটা কি ওখানে থাকে, সেখানে মানুষ বোটিং করে, সেখানে মানুষ সাঁতার কাটে, এরকম জল আছে তো বিভিন্ন জায়গায়, মানে এক কথায় খাঁড়ি যেটাকে বলা হয়, সমুদ্র থেকে জল এসে একটা খাঁড়ি তৈরি হয়। বলছে ওই শেল্টার্ড বেতে, ওই শেল্টার্ড অর্থাৎ সেই আশ্রয়ের জায়গায়, সেই শেল্টার্ড বে থেকে আমি ওই স্লাম্বার্ড মানে কি, ঘুমন্ত, অর্থাৎ সেই শেল্টার্ড বেটা থেকে ঘুমন্ত জলটা, অর্থাৎ সেই জায়গা থেকেও আমি ওই শোক কথাগুলো শুনতে পাই। অ্যান্ড ওয়েভস জেন্টলি, when slumbered in his cave the water wraith. ওয়াটার রেথ মানে জলের মধ্যে একটা জল পিশাচ আছে। রেত মানে হচ্ছে সেটা জল পিশাচ, অর্থাৎ জলের মধ্যে কোনো একটা ক্রিয়েচারকে বিশ্বাস করা হয় যে যেটা একটা অপ্রাকৃতিক ক্রিয়েচার। বলছে সেই অপ্রাকৃতিক ক্রিয়েচার তার সেই কেভের মধ্যে, তার সেই গুফার মধ্যে স্লাম্বার্ড, ঘুমিয়ে আছে, সেইরকম অবস্থা থেকেও বা তাদের মুখ থেকেও আমরা এই শোক কথাগুলো শুনতে পাই। অর্থাৎ তিনি একটা, মানে ওনার যে গাছটা, সেই গাছ থেকে যেমন শোক কথাগুলো শুনতে পাচ্ছেন, তিনি যখন বিদেশে কোনো একটা জায়গায় আছেন, সেই সমুদ্র থেকে এসে যে খাঁড়ি, সেই খাঁড়ি থেকেও তিনি ওই কথাগুলো শুনতে পান, অর্থাৎ খাঁড়িতে জলের যে আওয়াজ সেখান থেকে শুনতে পাচ্ছেন। আবার বলছে ওয়াটার রেথ, বলছে জলের মধ্যে যে অন্য ক্রিচার আছে, রেথ মানে হচ্ছে জলের একটা অপ্রাকৃতিক ক্রিচারকে বলা হয় রেথ, সেই জল পিশাচ বা জলের সেই ক্রিচার, সেইটা যেটা ঘুমিয়ে আছে তার গুফার মধ্যে, গুফা মানে ওই জলের মধ্যে কথাই বলছে, তার মধ্যে যেটা ঘুমিয়ে আছে তার কাছ থেকেও যেন আমি সেই ইঙ্গিতটাই পাচ্ছি, অর্থাৎ অপ্রাকৃতিক ইঙ্গিত পাচ্ছি। তার বোন ভাই তো কেউ বেঁচে নেই, তাদের অপ্রাকৃতিক ইঙ্গিতটা আমি সেই জায়গা থেকেও পাচ্ছি। বোঝা গেল? বুঝতে পারলাম না কি শুন, ওই তো বললাম যে ভাই বোনের সাথে যে মেমোরিজ, এবং সেই মেমোরিজ থেকে অপ্রাকৃতিক কিছু কথাও তিনি শুনতে পাচ্ছেন। অপ্রাকৃতিক কেন? তার ভাই বোন আর বেঁচে নেই, সেই কারণে। তারপর দেখো, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইতালি বিনিথ দ্য মুন। এমন একটা দৃশ্যের কথা উনি বলছেন, যেমন ধরো একটা রাত্রির একটা দৃশ্য, যে সময় আকাশে চাঁদ উঠে আছে এবং সেই ফ্রান্স বা ইতালি সেই ক্লাসিক শোর, অর্থাৎ অনেক পুরনো, অনেক ক্লাসিক সেই সমুদ্র, সেই সমুদ্রের ওপর চাঁদ ওপরে আর ঢেউ আসছে, সেই জায়গা থেকেও যেন ওয়েভস জেন্টলি কিস, সেখান থেকে ঢেউগুলো এসে আমার পায়ে যেন কিস করছে, মানে সেখানে তিনি বসে আছেন এবং সেখানেও তিনি তার স্মৃতিচারণ করছেন। কোন জায়গায় বসে? সেই ইতালি বা ফ্রান্সের কোনো একটা বিচে, যেখানে আকাশে চাঁদ রয়েছে এবং ঢেউগুলো এসে তার পায়ে লাগছে। When earth lay tranced in a dreamless swoon. swoon মানে হচ্ছে মানে হুঁশ হারিয়ে যাওয়া। কেউ যদি তার একটা দুনিয়ায় যে একটা স্টেটে আছে, কিন্তু স্টেট থেকে যদি কেউ একটা অপ্রাকৃতিক দুনিয়ায় চলে যায়, অর্থাৎ এমন কিছু আমরা অনুভব করছি যেখান থেকে আমরা আর যেন জগতে নেই, কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে একটা অন্য দুনিয়ায় চলে গেছি। বলছে when earth lay tranced in a dreamless swoon, বলছে ওই ফ্রান্স বা ইতালির সেই সুন্দর সেই রাত্রিতে যেন পৃথিবী যেন ট্রান্সড হয়ে গেছে, যেন অন্য দুনিয়ায় চলে গেছে। ট্রান্সড হয়ে যাওয়া মানে যেন অন্য দুনিয়ায় চলে গেছে। ইন আ ড্রিমলেস শুন, যেন সেই ঘুম মানে সেই যেন স্বপ্নের একটা দুনিয়ায়,
যেখানে চলে গেছে, বোঝা গেল? সেইখানে উনি তার স্মৃতিচারণ করছেন। আচ্ছা, কি বলছে? অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাইন্ড ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম। এবার কি বলছে? এবার আবার তার সেই গাছের স্মৃতির কথায় আসছেন। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, মিউজিক মানে কি? কত ধরনের মিউজিকের কথা আমরা শুনতে পেলাম, সেই সমুদ্রের গান, সেই গাছ থেকে যে গান, তাদের বাগানের যে পাখির গান। বলছে যখনই যে কোনো মিউজিক, যে কোনো গান ভেসে আসে, বিফোর মাইন্ড ইনার ভিশন, আমার মনের সেই ইনার ভিশনের আগে যেন জেগে ওঠে আ ফর্ম সাবলাইম, যেন একটা মহিমান্বিত একটা দৃশ্য যেন ফুটে ওঠে। সেই মহিমান্বিত দৃশ্যটা কোনটা? তার ছেলেবেলার সেই সুন্দর স্মৃতির সেই দৃশ্যটা যেন তার চোখের সামনে ফুটে ওঠে। দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। বলছে তোমার ফর্মটা, এবার তা এই গাছটাকে উনি ডেডিকেট করছেন। কি বলছেন? দাই ফর্ম, তোমার সেই সুন্দর ফর্মটা, ও ট্রি মানে সেই গাছটাকে সে বলছে উদ্দেশ্য করে, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার সেই সুন্দর প্রাইম, প্রাইম মানে সেই সুন্দর সময়, অর্থাৎ সেই শৈশবের সেই সুন্দর সময়, আই স দি, আমি তোমাকে দেখেছিলাম, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার সেই ক্লাইম, ক্লাইম মানে আমার সেই পুরনো যেখানে বাসভূমি, সেই নেটিভ ক্লাইমে, সেই পুরনো বাসভূমিতে, সুন্দর জায়গায় তোমাকে আমি দেখেছিলাম, বা তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আচ্ছা, কি বলছে? দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট আ লে আনটু দাই অনার। আচ্ছা, যতটুকু পড়েছি বুঝতে পেরেছো সবাই? কি বলছে দেখো, দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট আ লে আনটু দাই অনার। দেখো এখানে কি বলছে? সেই জন্য আই ফেন, ফেন মানে হচ্ছে উইথ ডিলাইট, ডিলাইটেডলি, এটাকে বলা হয় ফেন, আনন্দের সাথে। আই ফেন উড কনসিক্রেট, কনসিক্রেট মানে কি? কোনো কিছুকে নিবেদন করা। কি নিবেদন করছেন উনি? আর লে মানে হচ্ছে একটা গীতি কবিতা। আচ্ছা, আমরা তো জানি যে যখন কোনো পোয়েটরা কোনো কাউকে নিয়ে ধরো পোয়েম লিখছে, যখন ওয়ার্ডসওয়ার্থের আমরা পোয়েম পড়েছিলাম, সে ওয়েস্টমিনস্টার ব্রিজকে নিয়ে কবিতা লিখছিল, আবার আরও বিভিন্ন কবিতা লিখছে, তাদের বিলাভেডকে নিয়ে কবিতা লিখছে, তখন তাদের উদ্দেশ্যে তো কোনো একটা কবিতা তিনি নিবেদন করেন। সেরকমভাবে ইনি বলছেন যে আমি, ওই গাছটার উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমার উদ্দেশ্যে একটা গীতি কবিতা নিবেদন করছি। কি বলছে? আনটু দাই অনার ট্রি beloved of those who now in blessed sleep for a repose। বলছে unto thy honor, তোমার অনারে, ট্রি beloved of those who now in blessed sleep। দেখো এখানে কি বলছে? যে তাদের বিলাভেড, কাদের বিলাভেড? যারা মানে তাদের কাছে খুব প্রিয়, বিলাভেড তো গাছ হতে পারে না, গাছটা তাদের কাছে খুব প্রিয়, who now in blessed sleep মানে যারা এখন সম্পূর্ণ ঘুমের মধ্যে আচ্ছন্ন। ঘুমে কারা আচ্ছন্ন হয়ে আছে? তার ভাই বোনরা, বা যারা মারা গেছে তাদের কথা বলছে, তারা এখন ব্লেসড স্লিপে মানে আচ্ছন্ন হয়ে আছে। ফর এ রিপোজ, তারা ঘুমিয়ে আছে বা তারা রেস্ট নিচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়্যার দে। বলছে তারা আমার কাছে আমার নিজের জীবনের থেকেও প্রিয়। অ্যালাস ওয়্যার দে, কোথায় গেল তারা, এইটা বলে তিনি দুঃখ প্রকাশ করছেন। ঠিক আছে, তারপর কি বলছে? Mayst thou be numbered when my days are done। এরপরে এই লাইনটাই আছে তো? হ্যাঁ, mayst thou be numbered when my days are done with deathless tears like those in Borodale। দেখো এখানটা একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, mayst thou be numbered when my days are done with deathless trees। দেখো এইখানেও যখন ওয়ার্ডসওয়ার্থ তার কবিতাতে, তোমরা তো ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়েছিলে, ওয়েস্টমিনস্টার ব্রিজের ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ কী বলেছিলেন? যে আমার কবিতার মাধ্যমে
তোমাকে মানুষ মনে রাখবে। ওয়ার্ডসওয়ার্থ নিজের জীবনে মারা গেলেও ওই কবিতার মাধ্যমে যেমন গাছটা জীবিত থাকবে, কবিতার মাধ্যমে তার পোয়েমগুলো এবং তিনিও আমাদের মধ্যে জীবিত আছেন। সেই রকমভাবে উনি বলছেন mayst thou be numbered, মানে মে ইউ বি নাম্বার্ড when my days are done, মানে আমার জীবন যখন শেষ হয়ে যাবে বা আমি যখন মারা যাব। তরু দত্ত বলছেন মে ইউ বি নাম্বার্ড, তুমি মানুষের মধ্যে মনে থাকবে, অর্থাৎ মানুষের মনে থাকবে উইথ ডেথলেস ট্রিজ, বলছে সেই গাছগুলোর মধ্যে যে গাছগুলো ডেথলেস, যে গাছগুলো অমরণশীল। অমরণশীল তো কোনো গাছ হতে পারে না, কোনো না কোনো সময় একটা গাছের মৃত্যু হবেই, কিন্তু ডেথলেস কীভাবে? কারণ কোনো কেউ যদি গাছটাকে মানে বিলাবেটের মতো করে সম্বোধন করে গিয়ে থাকে বা তার সৃষ্টির মধ্যে গাছটাকে ফুটিয়ে রেখে যায়, তাহলে গাছটা মানুষের মনে সবসময় জীবিত থাকবে। ঠিক তরু দত্তও চাইছেন যে আমিও চলে গেলেও এই গাছটা মানুষের মনে জীবিত থাকবে আমার এই কবিতার মাধ্যমে। কি বলছে? লাইক দোজ ইন বড়ডেল, বলছে সেই বড়ডেল গাছের মতো, যেটা সেই বড়ডেল গাছের মতো তোমার এই গাছটা জীবিত থাকবে। এবার বড়ডেলটা কি এটা আমাদের জানতে হবে। বড়ডেল হচ্ছে একটা ভ্যালি, মানে একটা ভ্যালি ছিল, এটা হচ্ছে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে বড়ডেল একটা ভ্যালি ছিল, ঠিক আছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউট্রিজ বলে একটা পোয়েম লিখেছিলেন, ঠিক আছে। এই বড়ডেলের গাছ ইউট্রিজ, এই ইউট্রিজকে নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখেছিলেন। সেই ইউট্রিজটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, অর্থাৎ যারা ওনার কবিতা পড়েছেন সমস্ত মানুষ জানে ইউট্রিজের কথা, সেই জন্য ইউট্রিজটার সবসময় মানুষের মনে গেঁথে গেছে। ঠিক সেরকমভাবে তরু দত্ত বলছেন বড়ডেলের ওই ইউট্রিজদের মতো তুমি এই গাছটি মানুষের মনের মধ্যে গেঁথে যাবে বা মানুষের মনের মধ্যে নাম্বার্ড হয়ে যাবে, অর্থাৎ মানুষের মনের মধ্যে চিহ্নিত হয়ে যাবে আমার এই পোয়েমের মাধ্যমে। বোঝা গেল? তারও কি বলছে? আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ লাইক দ্য স্কেলেটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। এবার এখানে একটা ওয়ার্ডসওয়ার্থের ওই ইউট্রিজ কবিতা থেকে একদম হুবহু উদ্ধৃতিটা উনি তুলে ধরছেন। কি বলছেন? আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, বলছেন সেই ইউট্রিজের গাছের ব্রাঞ্চেসের তলায়, সেই ইউট্রিজের গাছের ডালের তলায় যেগুলো লিঙ্গার শুয়ে রয়েছে, পেল বিবর্ণভাবে। কোনগুলো বিবর্ণভাবে? ফিয়ার ভয়, ট্রেম্পলিং হোপ সেই কাঁপন্ত সেই হোপ আশারা, অর্থাৎ ডেথ অ্যান্ড দ্য ডেথ মৃত্যু, দ্য স্কেলেটন সেই হাড়গুলো, অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো এবং ছায়াময় সেই সময়। আচ্ছা এখানে দেখো ফিয়ার বলো, ট্রেম্বলিং হোপ বলো, ডেথ বলো, স্কেলেটন বলো, টাইম দ্য শ্যাডো বলো, সমস্ত কিছুই খারাপের প্রতীক। খারাপের প্রতীক তো ভয়, আশাহীন হোপ অথবা ডেথ, সমস্ত কিছু খারাপের প্রতীক। ওয়ার্ডসওয়ার্থ লিখে গেছেন যে এই খারাপগুলো তোমার এই গাছের মধ্যে বা গাছের ব্রাঞ্চেসের তলায় বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ এই গাছের ব্রাঞ্চেসের তলায় এসে সব কিছু হ্যাপিনেসে ভরে যাবে, সব কিছু আনন্দময় হয়ে যাবে। ঠিক সেরকমভাবেই তরু দত্ত বলতে চাইছে যে এইটাতে বললেন যে যে গাছের তলায় এগুলো বিবর্ণ হয়ে যাবে সেই ইউট্রিজে, মানে এই ওয়ার্ডসওয়ার্থের সেই লাইনটাকে উনি উদ্ধৃত করে তুলে ধরছেন আমাদের কাছে। এরপর কি বলছে? তারপর কি বলছে? অ্যান্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দ্যাট উড দাই বিউটি ফেন অর ফেন রিহার্স মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স। বলছে দ্যাট উড দাই বিউটি ফেন, এইভাবে তোমার সৌন্দর্যটা হয়তো একটু ফেন হয়ে যাবে, একটু মূর্ছে যাবে, অ্যান্ড ফেন রিহার্স, কিন্তু এই কবিতার মাধ্যমে এই বিউটি, যদি তোমার বিউটিও ফেন হয়ে যায়, তোমার যদি গাছটা যখন বড় হয়ে যাচ্ছে, গাছটা যখন বৃদ্ধি পাচ্ছে, গাছটার যখন বয়স হয়ে যাচ্ছে, তার প্রাকৃতিক সৌন্দর্য ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু ফেন রিহার্স, বলছে ক্ষয় হওয়া বিউটি আবার রিভার্সে ফিরে আসবে বা রিহার্স হয়ে যাবে, মানে ফেন হওয়া বিউটি আমার এই কবিতার মাধ্যমে আবার উজ্জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। ঠিক আছে? মে লাভ ডিফেন্ড দি
ফ্রম অবলিভিয়ান স্কার্স। অবলিভিয়ান স্কার্স মানে হচ্ছে সময়ের যে মায়াজালে, অবলিভিয়ান স্কার্স মানে হচ্ছে সময়ের যে মায়াজাল, অবলিভিয়ান স্কার্স মানে হচ্ছে সময় যে এগিয়ে যাচ্ছে। আমরা মানুষ বলো বা যে কোনো প্রাণী বলো, সমস্তকে মানে মানুষ জীব মানে জীব জন্তু গাছ সব কিছুই তো ক্ষয় পাচ্ছে, সবার বিউটি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। বলছে কিন্তু এই ভালোবাসাটা তোমাকে বা তোমার বিউটিটাকে আটকে রেখে দেবে একই জায়গায় অবলিভিয়ান কার্সের থেকে, সময়ের এই চলমান গতির থেকেও তোমাকে আটকে রেখে দেবে বা তোমাকে বাঁচিয়ে দেবে আমার এই পোয়েমের মাধ্যমে। বোঝা গেল?